এক ছেলে তার বৃদ্ধ বাবাকে তার সাথে শহরের বাড়ি নিয়ে যাবে বলে হাওড়া স্টেশনে একা ফেলে রেখে চলে গেল। তার ঠিক 1 বছর পর ছেলে এবং ছেলের বউ বড় শপিং মলে শপিং করার জন্য গেল। সেখানে গিয়ে তারা এমন দৃশ্য দেখল যা দেখে তাদের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। তারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে সেখানে গিয়ে তারা এমন দৃশ্য দেখতে পাবে। বন্ধুরা, কি হয়েছিল সেই ছেলে এবং ছেলের বউয়ের সাথে বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্প। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত এক গ্রামে স্বপন নামের এক ব্যক্তি থাকতেন। তার একটি মাত্র পুত্র সন্তান। স্বপন বাবুর পুত্রের নাম ছিল সৌরভ। সৌরভ বাবু ছোট থেকেই খুব মেধাবী একজন ছাত্র। তিনি স্কুলের প্রথম থেকেই প্রথম স্থান অধিকার করে এসেছেন। এক কথায় বলতে গেলে তিনি পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী এবং মেধাবী। স্বপন বাবুর আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও তিনি কখনোই তার ছেলের পড়াশোনার দিকে কৃপণতা করেননি। তিনি তার সমস্ত পরিশ্রমটুকু দিয়ে তার ছেলের পড়াশোনার খরচ চালিয়েছেন এবং তাই হয়তো আজ তিনি তার ছেলেকে মানুষের মতন মানুষ করে তুলতে পেরেছেন। আজ সৌরভ বাবু ডাক্তার হিসাবে জয়েন করতে চলেছে। আজ স্বপন বাবুর খুশি দেখে কে? তিনি খুশিতে আত্মহারা হয়ে গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে বেড়ালেন যে দেখো, আমার ছেলে আজ ডাক্তার হয়েছে। আজ সে গরিব মানুষের সেবা করবে আর তাদের কাছ থেকে আশীর্বাদ করাবে। তিনি খুবই খুশি ছিলেন, কিন্তু এই খুশি তার জীবনে বেশি দিন থাকলো না। দুর্ভাগ্যবশত ছেলের ডাক্তারি জয়েন করার 6 মাসের মধ্যেই তার মা না ফেরার দেশে চলে যায়। স্বপন বাবু তার স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। অন্যদিকে তার ছেলেও চাকরির সূত্রে বাড়িতে আসতে পায় না, তাকে শহরেই থাকতে হয়। কেননা সে একজন ডাক্তার। কখন কি এমার্জেন্সি কাজ পড়ে যায়, তাই সে বাড়ি খুব কমই আসে। তাই স্বপন বাবু আরো একা হয়ে পড়লেন। স্বপন বাবুর স্ত্রী যখন মারা যায় তখন তার ছেলে এসে 1 মাস বাবার সাথে থেকে গেছিল, কিন্তু তার কাজের সূত্রে তাকে আবারও শহরে ফিরে যেতে হয়। তারপর থেকে আজ 2 বছর গ্রামের বাড়িতে ফিরে আসেনি। স্বপন বাবু তার ছেলের জন্য অনেক দুঃখ প্রকাশ করতেন এবং মাঝে মধ্যে কান্নাও করতেন, কারণ সেই হলো তার একমাত্র সন্তান, তার আশা, তার ভরসা, তার বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন। কিন্তু সেই ছেলেই তাকে আর দেখতে আসে না, খোঁজ খবরও নেয় না। স্বপন বাবুর স্ত্রীর মৃত্যুবার্ষিকীর দিনে হঠাৎ করেই তার ছেলে একটি মেয়েকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে এলেন। স্বপন বাবু এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি হলেন। তার পাশাপাশি তার সঙ্গে করে নিয়ে আসা মেয়েটিকে দেখে তিনি তার ছেলেকে প্রশ্ন করলেন, বাবা, এই মেয়েটি কে? বাবার কথায় সৌরভ বাবু বলেন, বাবা, গত 1.5 বছর আগে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি, এর নাম মালতী। বৃদ্ধ বাবা ছেলের মুখে এমন কথা শুনে তিনি মনে মনে অনেকটা কষ্ট পেলেন। তিনি মনে মনে ভাবলেন, কত কষ্ট করে তিনি তার ছেলেকে বড় করে তুললেন, আর সেই ছেলে কিনা বাবাকে না বলে বিয়ে করে ফেলল। তিনিও দুঃখ তাদের সামনে প্রকাশ না করে বলল, এসো মা, বাড়িতে এসো। মালতী দেবী তার শ্বশুরকে প্রণাম করা তো দূরের কথা, কেমন আছে সেটা পর্যন্ত একবারও জিজ্ঞেস করল না। সে হন হন করে বাড়ির ভেতরে ঢুকে গেল এবং খাটের ওপর শুয়ে পা দোলাতে লাগলো। সৌরভ বাবু তখন তার বাবাকে বলল, বাবা, আমাদের জন্য কিছু খাবার বানিয়ে আনো, তোমার বৌমা একদম খিদে সহ্য করতে পারে না। যাও, তাড়াতাড়ি আমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে এসো।
স্বপনবাবু তার ছেলের মুখে এমন কথা শুনে সে খুব কষ্ট পেল, কিন্তু তার পরক্ষণেই ভাবল ছেলে হয়তো সেই সকালে শহর থেকে বেরিয়েছে, তাদের হয়তো ক্ষুধা লেগেছে, তাই সে এমন বলছে। তিনি ছেলের কথা গায়ে না মেখে তাদের জন্য কিছু খাবার বাড়তে চলে গেলেন। চটজলদি কয়েকটা পেঁয়াজি ভেজে তাদের জন্য মুড়ি নিয়ে এলো। মালতী দেবী মুড়ি দেখে অত্যন্ত রাগী স্বরে বললেন, এগুলো কাদের জন্য নিয়ে এসেছেন? এসব খাবার আমরা খাই না। ঠিক তখনই সৌরভবাবু তার স্ত্রীকে বললেন, আরে মালতী, গ্রামে এসব ছাড়া আর পাবেটাই বা কি তুমি? এখানে তো আর স্যান্ডউইচ, কাবাব এসব তো পাওয়া যায় না, তাই এটা খেয়েই কাজ চালাও। আমরা তো কালই চলে যাচ্ছি, তো তুমি সেখানে গিয়ে আবার খেও। রাত্রে খাওয়া দাওয়ার পর যখন মালতী দেবী শুতে গেল, তখন সৌরভবাবু তার বাবার কাছে এসে বলল, বাবা, গ্রামের এই বাড়িটা তুমি বিক্রি করে দাও। এখানে তোমাকে আর কষ্ট করে থাকতে হবে না। তোমাকে কাল আমাদের সাথে শহরে নিয়ে যাব। আমি এক প্রমোটারের সাথে কথা বলেছি এই বাড়ির ব্যাপারে। সে খুব ভালো দাম দিয়েছে এই বাড়িটির। আর শহরে তো আমাদের একটা বড় বাড়ি আছে, তাই আমি চাইছি তুমি আমাদের সাথে শহরেই ফিরে চলো। স্বপনবাবু তার ছেলের কথায় অসম্মতি জানিয়ে বলল, না বাবা, এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। এই বাড়িতে আছে তোমার মায়ের কত স্মৃতি। আমার বাবা অনেক কষ্ট করে এই বাড়িটি করেছিল, তাই এই বাড়িটিকে আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না। তখন সৌরভবাবু তার বাবাকে নানানভাবে বোঝান এবং বলেন, বাবা দেখো, তোমার তো বয়স হয়েছে, আর আমিও সেভাবে গ্রামে আসতে পারি না। তাই তুমি কেমন আছো না আছো, তোমার এই বৃদ্ধ বয়সে তোমাকে একা রাখাটা আমার ঠিক মনে হচ্ছে না। তাই আমি চাইছি তুমি বাড়িটা বিক্রি করে দিয়ে আমার সাথে শহরে চলো। সেখানে গিয়ে তুমি আমাদের সাথে স্বচ্ছন্দভাবে থাকবে। স্বপনবাবু অনেক চিন্তা ভাবনা করলেন এবং সে তার ছেলের সহজ সরল কথায় গলে গিয়ে তার বাড়িটা বিক্রি করার জন্য ছেলের আনা দলিলের সিগনেচার করে দিলেন। সৌরভবাবু সেদিন রাত্রে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে একটি গাড়ি ডেকে আনলেন এবং তারা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লেন শহরের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে গিয়ে তারা 3টি টিকিট কাটলেন এবং স্টেশনে ঢোকার আগে তার বাবাকে বললেন, বাবা, তুমি একটু প্ল্যাটফর্মের ওই বেঞ্চিটাতে গিয়ে বসো, আমি জাস্ট 2 মিনিটে আসছি। এই বলে সৌরভবাবু তার বাবাকে প্ল্যাটফর্মের একটি বেঞ্চিতে বসিয়ে দিয়ে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে যায়। স্বপনবাবু ঘন্টার পর ঘন্টা সেই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার ছেলে আর তার সেখানে ফিরে আসে না। সৌরভবাবু বলে গিয়েছিলেন মাত্র 2 মিনিটের মধ্যেই ফিরে আসবে, কিন্তু 2-4 ঘন্টা কেটে গেলেও তার ছেলে তাকে আর নিতে আসে না। তিনি অসহায় হয়ে কাঁদতে লাগলেন, কারণ তার বয়স হয়েছে অনেকটাই এবং তিনি এর আগে গ্রামের বাইরে সেভাবে কখনো কোথাও যাননি। তাই এত বড় স্টেশনে এসে তিনি সম্পূর্ণরূপে ঘাবড়ে গেছেন এবং তিনি এখন ঠিক কি করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় 32 বছর বয়সী অনুরাধা দেবী সেই বেঞ্চিটিতে বৃদ্ধ বাবার পাশে এসে বসলেন। কিছুক্ষণ বসার পর বুঝতে পারলেন তার পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি কান্না করছে। অনুরাধা দেবী যখন বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করল, কি হলো বাবা, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আপনাকে কেউ কি কিছু বলেছে? স্বপনবাবু তার মুখটি ওপর দিকে তুলে দেখে একজন মহিলা তাকে কিছু বলছে। স্বপনবাবু অনুরাধা দেবীকে বললেন, মা, আমার ছেলে আমায় 2 মিনিট বসো বলে আমাকে এই বেঞ্চে বসিয়ে রেখে সে কোথায় যেন চলে গেছে। গত 10 ঘন্টা হয়ে গেল আমি তার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার ছেলে আমায় আর নিতে আসলো না। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। অনুরাধা ম্যাডাম বিষয়টা কিছুটা আঁচ করতে পেরে বললেন, বাবা, কাঁদবেন না, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। সেখানে গিয়ে আমি আপনার ছেলেকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। বৃদ্ধ বাবা অসহায় হয়ে অনুরাধা দেবীর সঙ্গে তার বাড়ি যেতে রাজি হয়ে গেলেন, কিন্তু স্বপনবাবু তার ছেলের সম্পর্কে তেমন কিছু তথ্য দিতে পারলেন না। অনুরাধা দেবী ব্যর্থ হলেন তার ছেলেকে খুঁজে বের করতে। অনুরাধা দেবী কোনো উপায় না পেয়ে
সেই বৃদ্ধ বাবাকে বললেন, বাবা, আমার আপন বলতে কেউ নেই। আপনি যদি আমার বাবা হয়ে আমার সাথে থাকেন তাহলে আমি খুব আনন্দিত হব। বৃদ্ধ বাবা অনুরাধা দেবীর কথা ফেলতে পারলেন না। তিনি তার সাথে তাদের বাড়িতেই থেকে যান। অনুরাধা ম্যাডাম পেশায় একজন রেল কর্মী। তিনি প্রত্যেক দিন সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং সন্ধে 6টায় বাড়িতে আসেন। স্বপন বাবু তখন অনুরাধা দেবীকে বললেন, মা, আমি ঘরে একা একা কি করব, তার থেকে বরং আমি কোথাও একটা কাজ করি, যাতে করে আমার দিনটাও চলে যাবে এবং আমি নিজে কিছু পয়সা উপার্জন করতে পারবো। বৃদ্ধ বাবার মুখে অনুরাধা দেবী এমন কথা শুনে বললেন, না বাবা, আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে হবে না। আমি আছি না, আমি ইনকাম করে আপনার খরচ চালাবো। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমার বাবা হয়ে থেকে যান। স্বপনবাবু তখন জোর করলেন। তিনি বললেন, বাবারা সব সময় ছেলে মেয়েদের জন্য কিছু করে, তাই আমিও চাই তোমার জন্য কিছু করতে। আমি নিজে কিছু করতে চাই, তার জন্য তুমি আমাকে সাহায্য করো। অনুরাধা দেবী স্বপনবাবুকে বললেন, বাবা, তুমি কি কাজ করতে ভালোবাসো তুমি বলো। স্বপনবাবু অনুরাধা দেবীকে বলেন, মা, তোমার মা যখন বেঁচে ছিল তখন তোমার মা সেলাই মেশিন দিয়ে অনেক রকমের পোশাক তৈরি করত। দেখতে দেখতে আমিও অনেকটা শিখে গেছিলাম এবং আমি চাইলেই সেই সমস্ত ডিজাইনের পোশাক বানাতে পারবো। তখন অনুরাধা দেবী তার বাবার জন্য একটা সেলাই মেশিন কিনে এনে দিলেন। অনুরাধা দেবী প্রত্যেক দিনের মতন সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং সন্ধে 6টায় বাড়িতে ফেরেন। আর সারা দিন স্বপনবাবু সেই সেলাই মেশিন দিয়ে নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করতে লাগলেন। অনুরাধা দেবী স্বপনবাবুর হাতের কাজ দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে বৃদ্ধ বয়সে তিনি এত সুন্দর ডিজাইনের পোশাক তৈরি করতে পারেন, সেটা বিশ্বাসের অযোগ্য। তিনি আর দেরি না করে কয়েকটি দোকানের সাথে যোগাযোগ করলেন এবং বললেন, আমাদের কাছে অত্যন্ত ইউনিক অ্যান্ড নতুন ধরনের কিছু পোশাক স্যাম্পল দেখাতে চাই। অনুরাধা দেবীর কথা শুনে কয়েকজন দোকানদারও আগ্রহী হয়ে তাদের তৈরি করা পোশাক দেখতে অনুরাধা দেবীর বাড়িতে আসলেন। স্বপনবাবু তৈরি করা পোশাক দেখে সেই সমস্ত দোকানের মালিকদের খুবই পছন্দ হয় এবং বললেন, এই ধরনের পোশাক যদি মার্কেটে নিয়ে আসতে পারি তাহলে প্রচুর পরিমাণে সেল করতে পারবো, আর সেই থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবো। তাই আমি চাই এই ধরনের পোশাক কয়েক হাজার পিস আমাকে 2 মাসের মধ্যে বানিয়ে দিন। অনুরাধা ম্যাডাম তখন তার বাবাকে বললেন, বাবা, তুমি কি 2 মাসের মধ্যে এরকম কয়েক হাজার পোশাক বানিয়ে দিতে পারবে? তখন স্বপনবাবু অনুরাধা দেবীকে বললেন, মা, আমার তো বয়স হয়ে গেছে, আমার একার পক্ষে এত অর্ডার তৈরি করা সম্ভব নয়। তুমি যদি আমার সঙ্গে আরো 2জন লোককে হায়ার করে দাও তাহলে অবশ্যই আমি 2 মাসের মধ্যে প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করে দিতে পারবো। অনুরাধা ম্যাডাম আরো 2জন দক্ষ কর্মীকে স্বপনবাবুর সাথে হায়ার করে দেন। মাত্র 1.5 মাসের মধ্যেই তারা 3জন মিলে 1700 পিস পোশাক তৈরি করে ফেললেন। যখন সেই দোকানদার এসে পোশাকগুলোকে দেখলেন তিনি তখন আনন্দের চরম সীমায় পৌঁছে গেলেন এবং বললেন, বাবা, আপনার হাতে জাদু আছে। এই পোশাকগুলো আমার খুব পছন্দ হয়েছে, এই নিন। এগ্রিমেন্ট অনুযায়ী তাকে 5 লক্ষ টাকা দেয় এবং তাকে আরো 10,000 পিস এরকম পোশাক বানানোর অর্ডার দিয়ে যায়। স্বপনবাবু এতগুলো টাকা একসঙ্গে দেখে কি করবে বুঝে উঠতে না পেরে সমস্ত টাকাই সে তার মেয়ে অনুরাধাকে দিয়ে দেয় এবং বলে, মা, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। টাকা নিয়ে আমার তো আর কোনো কাজ নেই, আমি এখানে বেশ আছি, নিজের মতন কাজ করছি, টাকা পয়সা সব তুমিই রাখো। অনুরাধা দেবী সেই টাকা থেকে স্বপনবাবুর জন্য একটি ফ্যাক্টরি এবং আরো 4জন শ্রমিককে কাজে লাগিয়ে দেন এবং তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে তাদের দেওয়া সমস্ত অর্ডারের জামা কাপড় তৈরি করতে লাগলেন। যত দিন যেতে লাগলো তাদের জামা তৈরির বিজনেসটা ফুলে ফেঁপে উঠতে লাগলো। একসময় প্রত্যেক মাসেই তাদের কয়েক লক্ষ টাকার বেচাকেনা হতে লাগলো। দেখতে দেখতে ব্যবসা শুরু করার 1.5 বছরের মাথায় স্বপনবাবু নিজে একটি বড় শপিং মল খুলে ফেললেন। সেখানে বিশেষত্ব ছিল সেই মলের পোশাকগুলো ছিল অত্যন্ত ইউনিক এবং অত্যাধুনিক,
যা সেই শহরের অন্য কোনো মলে সেই ধরনের পোশাক পাওয়া যেত না। ধীরে ধীরে খবরটা শহরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। অন্যদিকে স্বপনবাবুও ধীরে ধীরে এক বড় বিজনেসম্যানে পরিণত হতে লাগলেন। তিনি তার স্ত্রীর বড় একটা ছবি বাঁধিয়ে তার সেই শপিং মলে লাগিয়ে রাখলেন। এদিকে অনুরাধা দেবীও তার বাবার এমন সাকসেস দেখে সে খুব খুশি হয় এবং মনে মনে অনেক মানসিক শান্তি অনুভব করেন। এই ইউনিক ডিজাইনের মলের কথা একদিন মালতী দেবীর কানে পৌঁছে যায়। মালতী দেবী তখন সৌরভ বাবুকে বললেন, ওই দেখো না, শহরের কোথায় একটা খুব সুন্দর মল হয়েছে, ওখানে নাকি খুব সুন্দর সুন্দর অত্যাধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে, চলো না আমরা একদিন ঘুরে আসি সেখান থেকে। মালতী দেবীর কথায় সৌরভ বাবু আর না করতে পেরে বললেন, ঠিক আছে, এই সপ্তাহের রবিবার আমি একটু টাইম বের করে সেই মল থেকে ঘুরে আসব। মালতী দেবী আর সৌরভ বাবু দুজনে মিলে সেই সপ্তাহের রবিবারে বেরিয়ে পড়লেন সেই অত্যাধুনিক মলটির উদ্দেশ্যে। মলের ভিতরে প্রবেশ করে সৌরভ বাবু এবং মালতী দেবী থ বনে যায়। এর আগে তারা এত সুন্দর বড় মল আর এত সুন্দর সুন্দর কালেকশন কখনো দেখেনি। ঘুরে ঘুরে দেখতে দেখতে দেওয়ালের দিকে চোখ পড়তেই তারা অবাক হয়ে গেলেন। তারা দুজনেই দেওয়ালের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন, কারণ দেওয়ালে আর কেউ নয়, তাদের মৃত মায়ের ফটো লাগানো। সৌরভবাবু কিছুতেই বুঝতে পারছিলেন না এত বড় মলে তার মায়ের ফটো কিভাবে এলো, তার মায়ের ফটো এই মলে কি করছে। কাউন্টারে জিজ্ঞাসা করতে যাবেন, ঠিক এমন সময় খেয়াল করলেন 4-5 জন কালো পোশাক পরিহিত লোক একজন বয়স্ক লোককে গাড়ি থেকে নামিয়ে মলের ভিতর প্রবেশ করতে সাহায্য করছেন। বৃদ্ধ লোকটির দিকে চোখ যেতেই সৌরভ বাবুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন তিনি আর কেউ নন, হাওড়া স্টেশনে একা ফেলে রেখে আসা তার অসহায় পিতা। সৌরভবাবু দৌড়ে স্বপনবাবুর কাছে যেতে চাইলেন, কিন্তু কালো পোশাক পরিহিত লোকজনরা তাকে ধরে দূরে সরিয়ে দিলেন। সৌরভবাবু সেই লোকগুলিকে বললেন, আরে উনি আমার বাবা হন, উনি আমার একমাত্র বাবা, আমাকে ওনার কাছে যেতে দিন। কিন্তু কালো পোশাক পরিহিত লোকগুলো তাকে তার বাবার কাছে কোনো মতেই যেতে দিচ্ছেন না। কোনো উপায় না পেয়ে সৌরভবাবু তার বাবার পা জাপটে ধরে ফেললেন এবং বললেন, বাবা তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না? স্বপনবাবু তখন সৌরভবাবুর দিকে তাকিয়ে বলেন, সিকিউরিটি, এ কে আমায় ডিস্টার্ব করছে? একে এক্ষুনি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, আমি চিনি না একে। সৌরভবাবু তার বাবার মুখে চিনি না শব্দটি শুনে তিনি যেন তার বুকের ভেতর বাঁ দিকে চিনচিনে ব্যথা অনুভব করলেন। তখন তার বাবার সাথে করা অন্যায়গুলো মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি কত বড় অন্যায় করেছেন তার বৃদ্ধ পিতার সাথে। যে বাবা তাকে ছোট থেকে বড় করলো, সমস্ত কিছু বিক্রি করে সেই ছেলেকে শহরের নামকরা ডাক্তার তৈরি করলো, সেই বাবাকেই কিনা সে হাওড়া স্টেশনে ফেলে রেখে চলে আসলো। এটা তো কোনো সন্তানের কাজ নয়, এটা তো একটা কুসন্তানের কাজ। তাহলে আমি কি সত্যিই কুসন্তান? সৌরভ বাবু মনে মনে ভাবতে লাগলেন। সৌরভ বাবুর এমন করুণ পরিণতি দেখে সৌরভ বাবুর স্ত্রীও কান্নায় ভেঙে পড়লেন এবং সৌরভ বাবুকে বললেন, উনি তোমার পিতা, দেখবে একদিন বাবার সব কিছু ভুলে গিয়ে আবার তোমায় বুকে জড়িয়ে নেবেন, কারণ সন্তানেরা ভুল করলেও পিতা কখনোই ভুল করতে পারে না। বন্ধুরা, বৃদ্ধ বাবা কি তার ছেলের সাথে ঠিক কাজ করলো না ভুল করলো, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে আপনার একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।